হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে আমি আমার লাইফের একটা ঘটনা শেয়ার করতে চাই। আমার লাইফে প্রচুর এরকম ঘটনা আছে পার্সোনাল লাইফে, যেগুলো বলার মতনই, কিন্তু সেগুলো পরে ডিসকাস করা যাবে। বাট আজকে একটা ঘটনা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে একটা ঘটনা ঘটেছে, আমার ক্লায়েন্টের সাথে। তো সেটা আমি শেয়ার করতে চাই। প্রথম কথা হচ্ছে, আমার একটা প্রসেস আছে যে আমার কাছে যেই ক্লায়েন্টই আসুক না কেন, যেই প্রবলেম নিয়ে আসুক না কেন, প্রথমেই আমি তাকে জিজ্ঞাসা করি আপনার দীক্ষা আছে, আপনি নাম জপ করেন? কারণ সেটা পার্মানেন্ট সলিউশন। আমি কেউ আমার কাছে আসলে আমি এটাই চাবো যে তার পার্মানেন্ট সলিউশন হোক। তো আমি প্রথমেই, এটা আমার রুলস, আমি প্রথমেই তাকে এটাই জিজ্ঞাসা করি যে দীক্ষা নেওয়া আছে, নাম জপ করো। 95% লোকের মুখে শুনি না, নেই, দীক্ষাই নেই, নাম জপের তো কোনো বালাই নেই, দীক্ষাই নেওয়া নেই, 95% লোকের মুখে তাই শুনি। তারপরের প্রসেসগুলো পরে, স্পেল, পুজো, তন্ত্রক্রিয়া, এগুলো সব পরের ব্যাপার। পার্মানেন্ট সলিউশন একটাই হয়। তো যখন দেখি কারো দীক্ষা নেই বা দীক্ষার কথা শুনলেও ইন্টারেস্টেড নয়, তখন আমি বাকি যেগুলো আমি পারি করতে, সেগুলো আমি রিচুয়ালসটাকে বলি, সেগুলোই করে। তো আমার কাছে পরশুদিন এক মহিলা এসেছিলেন অনলাইনেই, যে দিদি আমার প্রচণ্ড প্রবলেম। আর বলে রাখি, মহিলা হচ্ছে গুজরাটের, ওয়েস্ট বেঙ্গলের না, গুজরাটের মহিলা। কলকাতায়, হাওড়ায় উনি থাকেন। বাংলা বোঝেন না, হিন্দিতেই উনি কথা বলেন। তো আমার সাথে কন্ট্যাক্ট করিয়েছে, কোনো ক্লায়েন্টের থ্রুতে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে, মানে কোনো ক্লায়েন্ট আমার থেকে কাজ পেয়েছে, সে দিয়েছে নাম্বার, তো তার থ্রুতে আমার সাথে কন্ট্যাক্ট করেছে। দিদি আমার প্রচুর প্রবলেম, মানে একটা দুটো না, প্রচুর প্রবলেম, তার ছেলের প্রবলেম, প্রচুর প্রবলেম। তো প্রথমেই আমি জিজ্ঞাসা করলাম দীক্ষা নেওয়া আছে? বলছে না দিদি, দীক্ষা নেওয়া নেই, আপনি ওয়ার্ক করে দেন। আচ্ছা, সে ওয়ার্ক তো আমি করবোই, আমার কাছে যখন এসেছো, আমি যতটা পারি আমি ওয়ার্ক আমি করবোই। কিন্তু মেন ব্যাপার, তোমাদেরও তো কিছু করা উচিত। শুধু মানে আমাকে দিয়ে ওয়ার্ক করিয়ে নেওয়া বা কাউকে দিয়েই তন্ত্রক্রিয়া করিয়ে নেওয়া, স্পেল করিয়ে নেওয়া, পূজা করিয়ে নেওয়া, কাউকে দিয়ে কিছু ওয়ার্ক করিয়ে নেওয়া, সেটা তো ঠিক আছে, কিন্তু নিজেও তো কিছু চেঞ্জেস আনতে হবে না। মানে আমিও তো কি, মানে ক্লায়েন্টের যার প্রবলেম তাকেও তো কিছু এফোর্ট দিতে হবে। শুধু আমি টাকা দিয়ে কাউকে থেকে কাজ করিয়ে নিলাম তা তো না, তা নিজেকেও এফোর্ট দিতে হবে। তো এই জন্যই বলে ওয়ার্ক আমি করে দেবো, কিন্তু দীক্ষাটা তো আপনাদের নিতে হবে, নাম জপটা তো আপনাদেরকেই করতে হবে। সেটা তো আমি আপনাদের হয়ে করে দিতে পারবো না। আমি বাদ বাকি ওয়ার্কসগুলো আমি করে দিতে পারবো, বাট এটা তো আপনাদেরকেই করতে হবে। তো এই জন্য আমি বলি যে আমি এগুলো করে দিচ্ছি ওয়ার্কগুলো, কিন্তু আপনাকেও দীক্ষান নাম জপ কিন্তু করতে হবে, তাহলে কাজটা গিয়ে আপনার তাড়াতাড়ি রেজাল্টটা হবে। এটা হচ্ছে মেন ব্যাপার, অ্যান্ড ওটা পার্মানেন্ট সলিউশন হবে। তো ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে না দিদি, দীক্ষা তো নেওয়া নেই। তো আমি ওনাকে ভালো মতো যাজন করলাম, আমাদের যেটা দীক্ষার, আমাদের ঠাকুরের হিসাবে বলে যাজন করা, দীক্ষার ব্যাপারে পুরো ডিটেলস ওনাকে বুঝালাম। আমার ভিডিও উনি ফলো করে না, যেহেতু উনি বাংলা কিছু বুঝতেই পারে না, তো আমার ভিডিও তো সব বাংলাতে করা, তো উনি ভিডিও ফলো করে না। দীক্ষার ব্যাপারে আমার অনেক ভিডিও আছে, সেগুলো উনি ফলো করেনি। ওনাকে আমি লিঙ্কও পাঠাতে পারছি না, যেহেতু উনি বাংলা বুঝবেনই না, লিঙ্ক পাঠিয়েও কোনো লাভ নেই। তো আমি ওনাকে ডিরেক্ট দীক্ষার ব্যাপারে প্রচুর কিছু বোঝালাম। মোটামুটি অর্ধেক বেলা আমি ওনার সাথে লেগেছিলাম, এই দীক্ষার ব্যাপারটা নিয়ে ওনাকে বোঝাতে আমি লেগেইছিলাম, যে ওনাকে আমি কনভিন্স করেই ছাড়বো যে না, একটা মানুষ এতটা প্রবলেমে আছে, মানে এতটা প্রবলেম উনার, উনি সারা রাত ঘুমোতে পারে না টেনশনে, এতটা প্রবলেম। তো মানুষটাকে কতটা তাড়াতাড়ি আমি সলিউশনটা দেবো, আমি সেটাই চাইছি, কতটা তাড়াতাড়ি একটা মানুষ সলিউশন পাবে আমার কাছে আসলে। ওয়ার্ক তো আমি করে দেবো, সেটা তো, কিন্তু ওয়ার্কের তো একটা টাইম প্রসেস একটা কিছু থাকে। কিন্তু আমি চাই তা তোমরাও দীক্ষাটা নাও, নামজাপটা শুরু করো, তাহলে তাড়াতাড়ি প্রসেসটা চালু হবে। তো প্রচুর এরকম দীক্ষার ব্যাপারে ওনাকে আধা বেলা আমি বুঝালাম, উনি বুঝলেন দীক্ষার ব্যাপারে, যে না, দীক্ষাটা নেওয়া উচিত, নামজপ করা উচিত, বুঝলেন উনি। তো উনি আমাকে বলছেন দিদি, আমি তো এখানে গুজরাটের থেকে আসছি, হাওড়ায় থাকি, আমি তো সেরকম দীক্ষার ব্যাপারে কে কোথায় দীক্ষা নেয় আমি তো সেরকম জানি না, চিনি না, তো আপনিই ঠিক করে দেন, আমাকে ব্যবস্থাটা আপনিই করে দেন। আচ্ছা ঠিক আছে। আমি আমার যে ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী, ওনাকে চেনেনি না, গুজরাট থেকে আসে, উনি চেনেনি না ওনাকে। তো আমি ওনাকে বললাম যে তুমি কি আমার ঠাকুরের দীক্ষা নেবা? কারণ অন্য ঠাকুরের দীক্ষা সে কোথায় হয় সেরকম আমার ঠিক জানা নেই। আমার ঠাকুরের দীক্ষা কোথায় হয় সেই ব্যবস্থা আমি করে দিতে পারি, আর সেখানে অ্যামাউন্টের কোনো ব্যাপার নেই, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটা দিয়ে দীক্ষাটা নিতে পারবা। তো অন্য জায়গার প্রসেস কিন্তু আমি জানি না। তখন উনি বললেন না দিদি, তোমার ঠাকুরেরই নিব, তুমি আমাকে ব্যবস্থা করায় দাও যে করে হোক। ঠিক আছে। তো আমি হাওড়ার আমার অনুকূল ঠাকুরের মন্দিরে, সৎসঙ্গে মন্দিরে আমি কন্ট্যাক্ট করলাম ওখানে। তো ওখানের পুরো অ্যাড্রেস আমি ওনাকে দিলাম, যে তুমি এই অ্যাড্রেসে একদম ম্যাপ ধরে চলে যাও মন্দিরে,
আমাদের যারা দীক্ষা দেয় তাদেরকে ঋত্বিক বলে, ঋত্বিক দাদা তো থাকবেনই, তুমি ওনাকে গিয়ে বলো যে আমি দীক্ষা নেবো, উনি দিয়ে দিবেন, কোনো প্রবলেম না, তুমি শুধু অ্যাড্রেসটা ফলো করে মন্দির পর্যন্ত পৌঁছে যাও। বলছে ঠিক আছে দিদি, আমি কালকে যাবো। ঠিক আছে যাও। তো আমার লাইফের একটা রুলস আছে কি, আমার লাইফে ছোটোখাটো মানে ছোটো ছোটো ব্যাপারও আমি ঠাকুরকে জানিয়ে দিই, যেহেতু উনি আমার সাথী। আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম ঠাকুরকে সাথী বানাতে হয়, তো উনি যেহেতু আমার সাথী, তো আমি আমার পার্সোনাল লাইফের সব কিছু ওনাকে জানাই, প্লাস কোনো ক্লায়েন্ট আসলে তার প্রবলেম সেটাও আমি গিয়ে ওনাকে জানাই দিই। তো এই দীক্ষার ব্যাপারটাও আমি ওনাকে জানিয়ে দিয়েছি যে এই নাম এক মহিলা, আমি ওনাকে কনভিন্স করেছি, যাজন করেছি, উনি দীক্ষা নেবে, কালকে মন্দিরে যাবে, তুমি একটু দেখে নিও। আমি ঠাকুরকে জানিয়ে দিয়েছি, জাস্ট এতটুকু জানানোর কথা আমি জানিয়ে দিয়েছি। তো রাত্রিবেলায় উনি ওয়ার্ক করেন বাইরে, বাড়িতে যাওয়ার পরে বাড়ির ফ্যামিলির লোকের সাথে কথা বলার পরে উনি আমাকে বলছেন, দিদি আমরা তো গুজরাটের, আমরা আপনার ঠাকুরের দীক্ষা নিতে পারবো না, আমাদের গণেশজিরই দীক্ষা নিতে হয়, গণেশ ঠাকুরের দীক্ষা নিতে হয়। তো আমার না শুনে ফট করে, দেখো প্রথম কথা বলছি, আমি শুধু দীক্ষাতে ফোকাস করি, কিন্তু আমি এটা কখনো বলি না যে আমার ঠাকুরেরই তোমরা নাও, এটা কিন্তু আমি কোনো ভিডিওতেই বলি না যে আমার ঠাকুরেরই নিতে হবে, এরকম বলি না। আমার শুধু বলি দীক্ষা নেওয়া উচিত, নাম জপ করা উচিত। কোন ঠাকুরের নেবা, তোমাদের মন পছন্দ মতো ঠাকুরের তোমরা নিতে পারো, আমি কিন্তু কখনো জোর জবরদস্তি করি না যে আমার ঠাকুরেরই নিতে হবে, কোনো ভিডিওতে আমার বলা নেই। আমি শুধু দীক্ষাতে ফোকাস করি, দীক্ষা নাম জপ এই দুটাতে ফোকাস করি। তো কিন্তু প্রথম কথা, আমি যদি কাউকে দীক্ষার কথা বলি, আমি এটাই বলি যে তোমাদের কোন ঠাকুর পছন্দ তোমরা তার কাছ থেকে নাও। যদি তোমাদের এরকম কোনো ব্যাপার না থাকে যে আমার এই ঠাকুর পছন্দ, অনেকে থাকে না যে না আমার দীক্ষা হলেই চলবে, আমার এরকম ঠাকুরের কোনো ব্যাপার নেই, তখন তাকে আমি আমার ঠাকুরের সাজেশন করি যে তোমাদের যখন এরকম কোনো পার্সোনাল ব্যাপার নেই যে এই ঠাকুরের পছন্দ, এই ঠাকুর নিতে হবে, তাহলে আমি আমার ঠাকুরের ব্যবস্থা করে দিতে পারি। আমি আমার ঠাকুরের মন্দিরে কথা বলে, সে যেখানে ইন্ডিয়ার যেখানেই হোক না কেন, অনুকূল ঠাকুরের মন্দির ইন্ডিয়ার প্রত্যেকটা শহরে শহরে আছে, এক একটা শহরে 2-3টা করে আছে। আমার নিজের শহরেই 3টা মন্দির আছে আমার ঠাকুরের। তো এক একটা শহরে 2-3টা করে মন্দির আছে ওনার, পুরো অল ওভার ইন্ডিয়াতে। তো আমি যেখানেই হোক না কেন, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক, আমি অ্যাড্রেস দেখে আমি কন্ট্যাক্ট করিয়ে দিতে পারবো। তো যারা যারা বলে যে না তুমি কন্ট্যাক্ট করিয়ে দাও, তখন আমি আমার ঠাকুরেরই কিন্তু কন্ট্যাক্টটা করাই। আর যারা যারা বলে যে না আমার এই ঠাকুর পছন্দ, এর থেকে নিবো, হ্যাঁ দিয়ে নাও, আমি তো জানি না অন্য ঠাকুরের কোথায় কে নেয়, তোমরা কন্ট্যাক্ট করে নিয়ে নাও, কিন্তু নিয়ে নাও, দীক্ষাটা যেখানেই তাড়াতাড়ি হোক তোমরা নিয়ে নাও। আমরা কিন্তু এটাতেই ফোকাস করি। কিন্তু উনি যখন আমাকে একবার বলেছে যে না আমি তো দীক্ষার ব্যাপারে কিছু জানি না, এরকম ঠাকুরেরও কোনো চয়েস নেই আমার, তুমি ব্যবস্থা করো, তো আমি তোমার ঠাকুরেরই নেব। তো উনি যখন নিজে মুখে আমাকে এটা বলেছে যে আমি তোমার ঠাকুরেরই নেব, তো আমিও আমার ঠাকুরকে যাই বলে দিয়েছি জিনিসটা যে উনি কিন্তু দীক্ষা নিবে কালকে, এটা জিনিসটা আমি বলে দিয়েছি। তো যখন উনি রাত্রেবেলা বললেন যে না আমাদের বাড়ির থেকে না করছে যে আমরা গুজরাটি, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে পারবো না, আমাদের গণেশ ঠাকুরেরই দীক্ষা নিতে হয়, তো আমার ফট করে একটা শক লেগেছে যে উনি নিজে মুখে বললেন যে আমার ঠাকুরের নেবেন, এখন না করছেন। তো খারাপ সবারই স্বাভাবিক একটা লাগবে, এটা জাস্ট হালকা আমার খারাপ লাগলো যে উনি যদি না বলতেন যে তোমার ঠাকুরের নেব, তাহলে আমার কোনো যায় আসতো না, যে তুমি যেখানে খুশি দীক্ষা নিয়ে নাও, গণেশ ঠাকুরের পছন্দ গণেশ ঠাকুরেরই নিয়ে নাও, কোনো ব্যাপার না, কিন্তু নাও। কিন্তু উনি যেহেতু নিজে মুখে আমাকে বলেছেন যে তোমার ঠাকুরের নেব, তো আমার জাস্ট একটু হালকা ধাক্কা লাগলো, আমার একটু হালকা খারাপ লাগলো। আর তখন আমি বলছি ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি গণেশ ঠাকুরের নেবে, তুমি গণেশ ঠাকুরেরই নিয়ে নাও, কিন্তু তাও নাও। তো উনি বলছে যে জানুয়ারি মাসে আমরা কথা বলেছি, জানুয়ারির আগে আমাদের গণেশ ঠাকুরের দীক্ষা হবে না। উনি কার সাথে কন্ট্যাক্ট করেছে, জানুয়ারি মাসের আগে গণেশ ঠাকুরের দীক্ষা হবে না। আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি জানুয়ারি মাসেই নিয়ে নাও, কোনো ব্যাপার না। কিন্তু আমার তো একটু খারাপ লেগেছে, স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমার ঠাকুরকে বলা আছে। তো আমি সাথে সাথে ঠাকুরের কাছে গিয়ে বললাম যে ঠাকুর, ওনাকে তো আমি বলেছিলাম, উনিও নিজে মুখে বলছিল আমাকে দীক্ষা নেবে, বাট বাড়ির লোক অবজেকশন করছে, উনি গণেশ ঠাকুরের দীক্ষা নেবে। তো এই জিনিসটা আমি জানিয়ে দিলাম ঠাকুরকে যে আমার খারাপ লাগলো, আমি জানিয়ে দিলাম জাস্ট ওনাকে, তো ওনাকে বলা আছে আমার জানানো আমার দরকার, জানিয়ে দিলাম, ঠিক আছে কোনো ব্যাপার না। তো আমি পরের দিন পর্যন্ত আমি এটাই জানি উনি গণেশ ঠাকুরের দীক্ষা নেবে, ঠিক আছে। বিকালবেলায় হঠাৎ করে, উনি সারাদিন আমার সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি সেরকম, বিকালবেলা উনি হঠাৎ করে আমাকে ফোন করে বলছে দিদি আমি তোমাদের ঠাকুরের মন্দিরে যাচ্ছি। আমি হঠাৎ করে শুনে অবাক, মানে তুমি তো কালকে বললে গণেশজি দীক্ষা নিবা, তাহলে তুমি আবার আমাদের ঠাকুরের মন্দিরে যাচ্ছ কেন? তো উনি বলছে না দিদি ওইখানে অনেক প্রবলেম, মানে অনেক ঝামেলা আছে, অনেক অনেক প্রসেস আছে,
তো আমি তো বাইরে ওয়ার্ক করি, আমার পক্ষে এত প্রসেস মেনটেন করা, এত কিছু মেনটেন করা আমার পক্ষে সম্ভব না। তো তোমাদের ঠাকুরের যেহেতু কোনো রুলস রেগুলেশন নেই, প্লাস গেলেই সাথে সাথে দীক্ষা হয়ে যাবে, ওইরকম লাইনে দাঁড়ানোর ব্যাপার নেই, তো আমি ডিসাইড করলাম আমি তোমাখানেই নিয়ে নেবো। বাড়ির লোক যাই বলুক, আমি এখানেই নিয়ে নেবো। আমার মন বলছে তুমি যেটা বলছো তোমার ঠাকুরেরই নিয়ে নেবো। আমি শুনে জাস্ট মানে কালকে রাত পর্যন্ত যেখানে উনি না করে দিলেন, মানে যে আমি নেব না, উনি পরের দিন বিকালবেলায় বলছে আমি তোমার ঠাকুরেরই নিব। কি করে হলো আমি নিজেও জানি না, আমি কিন্তু কনভিন্স করিনি ওনাকে, ঠাকুর কনভিন্স করেছে না কি হয়েছে আমি নিজেও জানি না। তো আমি শুনে প্রচণ্ড খুশি হয়ে গেলাম। সাথে সাথে গিয়ে আমি ঠাকুরকে বললাম ঠাকুরও দীক্ষা নিবে বলছে। তুমি হয়তো কনভিন্স করেছো, আমি তো করিনি। ঠাকুরকে বলছি তুমিই কনভিন্স করেছো, কোনোভাবে হোক, যে করে হোক, যেহেতু ও মুখ দিয়ে একবার বলে দিয়েছে আমি তোমার ঠাকুরের দীক্ষা নিব। তো ও বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও, তুমি মন্দিরে যাও। যাওয়ার আগে আমাকে ফোন করছে দিদি আমি যাচ্ছি। আচ্ছা একদম তুমি যাও, ওখানে গিয়ে কোনো রকমের প্রবলেম হলে তুমি আমাকে কন্ট্যাক্ট করবা। তো ওখানে গেছে, ওখানে গিয়েও প্রথমবার অনুকূল ঠাকুরের মন্দিরে গেছে। বেঙ্গলি না, তার মধ্যেও সেরকম রিচুয়ালস পূজা টুজা কোনোদিন করেনি, ও সেরকম রিচুয়ালসও কিছু জানে না, কার সাথে কি কথা বলতে হবে সেরকমও জানে না। তো ওখানে গিয়ে আমাকে ফোন করছে দিদি কাকে বলবো বা কি। আনছি ওখানে কাউকে তুমি জিজ্ঞাসা করো যে আমি দীক্ষা নিতে আসছি, আজকে কি দীক্ষা হবে বা কিছু। আর আমি যতটুকু জানি দীক্ষা সকালবেলা স্নান করে উঠে ধোয়া বস্ত্র পরে যেতে হয়, সকাল সকাল দীক্ষা হয়। তুমি গেছো বিকাল টাইমে, তো তুমি আজকে শুধু কথা বলে আসো, যা যে দীক্ষা দিবে তার সাথে কথা বলে আসো, কালকে এসে তুমি কালকে গিয়ে দীক্ষাটা দিয়ে দিও, কারণ আমি যতটুকু জানি দীক্ষা সকাল সকালই স্নান করে যেতে হয়। তো উনি বলছে যে দীক্ষা দেবে, এখানে মন্দির থেকে বলছে যে দীক্ষা দিবে সে নেই, মানে কথাও বলা হলো না। ওনার সাথে যে আমি কথা বলে যেতাম, ফাইনাল করে যেতাম কালকে দীক্ষা নেব, কথাও বলা হলো না। তো শুনে না আমার সত্যি মনটা খারাপ হলো যে একটা মহিলা ফার্স্ট টাইম আমাদের ঠাকুরের মন্দিরে গেছে, ওখানে কেউ কথা বলারও সেরকম নেই, যে দীক্ষা দিবে ঋত্বিক দাদা তিনিও নেই। তো আমার কেন জানি ফট করে মনটা খারাপ হলো যে মেয়েটা বেকার বেকার একা একা গিয়ে দাঁড়িয়ে আছে, কিছু চেনে না। মানে আমার কথার উপর ভিত্তি করে, আমি থাকি শিলিগুড়িতে, ও থাকে হাওড়ায়, আমার কথার ভিত্তি করে উনি মন্দিরে চলে গেছে একা একা, অনেকটা দূর ওর বাড়ির থেকে মন্দিরটা, তবুও ওখানে চলে গেছে। তো একা একা মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে গিয়ে ঠাকুরকে বলে দিলাম যে ঠাকুর মেয়েটা গিয়ে একা একা দাঁড়িয়ে আছে মন্দিরে দীক্ষার জন্য, ওখানে কেউ লোকও নেই, ঋত্বিক দাদাও নেই দীক্ষা দিবে, কারোর সাথে কথাও বলতে পারছে না, ও তো কিছুই চেনে না, তুমি ওকে প্লিজ একটু হেল্প করে দাও। আমি মানে ওই টাইমে আমার সন্ধ্যার দিতে বসে আমি ঠাকুরকে বললাম তুমি ওকে হেল্প করো, ও একা একা মেয়েটা মন্দিরে গিয়ে দাঁড়িয়ে আছে, ওকে হেল্প করো, যে করে হোক তুমি ওকে হেল্প করো। এতটুকু জাস্ট আমি নিবেদন করলাম। খুব বেশি হবে না, 10 মিনিট পর আবার আমাকে কল করলো, 10 মিনিট হবে, 10 মিনিট পর আমাকে কল করে বলছে দিদি ঋত্বিক দাদা যে দীক্ষা দেয় সে চলে আসছে, আর সে চলে এসে বলছে তোমাকে আমি এখনই দীক্ষা দেব। আমি শুনে অবাক, মানে মানে আমাদের ঋত্বিক দাদা ওনারা সবসময় বলে যে সকালবেলা স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরে আসো। তো বলছি দিদি আমি তো কাজের থেকে চলে গেছি, আমি সেরকম স্নানও করিনি, ধোয়া বস্ত্র পরা নিয়ে, তুমি বললা শুধু কথা বলে আসতে, সকাল ছাড়া দীক্ষা হবে না, তো আমি সেরকম ব্যবস্থাও করে আসিনি, কিছুই করে আসিনি, হঠাৎ করে চলে আসছি। তো আমি সেটা বললাম ঋত্বিক দাদাকে যে আমি তো স্নান টান করে আসিনি বা কিছু আয়োজনও করে আসিনি, আমি কাজ থেকে ডিরেক্ট চলে আসছি শুধু কথা বলার জন্য। তো ঋত্বিক দাদা বলছে কোনো ব্যাপার না, তুমি এখনই বসো, আমি এখনই তোমাকে দীক্ষা দেবো। তো উনি বসলেন, আমি ওনাকে বলছি তুমি দীক্ষা নাও, চুপ করে শান্তি মতো দীক্ষা নাও, দীক্ষা নিয়ে আমাকে আবার কল করে জানাবা কেমন লাগলো। তো উনি দীক্ষা নিল, দীক্ষা নিয়ে ফোন করে বলছে দিদি জয় গুরু, দীক্ষা নিয়েছি। তো আমি নিজেও জানি না, এটা হওয়ার কথাই না, বিকালবেলা আমাদের ঠাকুরের সেরকম দীক্ষা হয় না, স্নান করে উঠেই সকালবেলা যেতে হয়, আগের দিন গিয়ে কথা বলে আসতে হয়, নিবেদন করে আসতে হয়, নাম লিখিয়ে আসতে হয়, তারপর পরের দিন দীক্ষা হয়। উনি ওই টাইমে ছিলেনও না ঋত্বিক দাদা যে এসে কথা বলবে, 10 মিনিটের মধ্যে উনি ঢুকে গেছেন, উনি কথা শুনে একবারটা রাজিও হয়ে গেছেন এখনই বসো এখনই দিব, মানে এটা হওয়ার ছিল না। আর ওনার তো প্রথম কথা দীক্ষা নেওয়ারই কথা ছিল না, উনি তো অন্য জায়গায় দীক্ষা নেবেন বলছিলেন। তো এটা মানে যেহেতু আমি এতটুকুই বলতে চাচ্ছি, দীক্ষা মানুষের এভাবেই হয়, মানে দীক্ষা ভেবে চিন্তে হয় না যে আমি পরের মাসে নেব, নতুন বছর নেব, দিনক্ষণ ভালো দেখে নেব। আমাদের ঠাকুর বলছে দীক্ষা যখনই তোর মনে হবে দীক্ষা নিবি তাহলে তুই আজকেই নে, আমাদের ঠাকুরের এটা কথা, তোর মাথায় যখন আসছে তুই দীক্ষা নিবি তাহলে তুই আজকেই নে, তুই কালও করবি না, মাস তো দূরে থাক, তুই কালও করবি না, সেটা কালই হয়ে যাবে, কোনো কিছু কাল বললে সেটা কালই হয়ে যায়, তুই আজকেই নে, আজকেই মন্দিরে যা, আজকেই নে, আমাদের ঠাকুরের এটা কথা। তো উনি যেহেতু লেট করেনি, প্লাস উনি, আমি ঠাকুরকে নিবেদন করেছিলাম যে ওনাকে দেখে দাও, উনি মেয়েটা একা দাঁড়িয়ে আছে, দীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও।
মানে স্মুথলি সব হয়ে গেল, মানে যেখানে হওয়ার কথাই ছিল না, জাস্ট সব কিছু স্মুথলি। একদিন আগে আমার সাথে কন্ট্যাক্ট, আমি যাজন করেছি, দীক্ষার কথা বলেছি, পরের দিন সে গিয়ে দীক্ষা নিয়ে নিয়েছে ঠাকুরের, দীক্ষা নিয়ে জয়গুরু বলছে। তো এরকম ছোটোখাটো ঘটনা আমার লাইফে, পার্সোনাল লাইফে তো হতেই থাকে। মানে লাস্ট মুমেন্ট আমি ঠেকে যাই কোনো কাজে, যেটা হওয়ার কথাই না, সেটা স্যারেন্ডার করে দিলাম। আমি সব কিছু তো স্যারেন্ডার করে দিই, নিবেদন করে দিই, মানে আমি ছেড়ে দিই তার পায়ে, তুমি দেখে নাও এবার, আমার আর কিছু করার নেই, আমি তোমাকে জানালাম, তুমি দেখে নাও। সে এত সুন্দরভাবে, এত স্মুথলি সব কিছু দেখে নেয় আমার লাইফে, মানে না হওয়া কাজ, মানে আমি জানি এটা হবেই না, মানে এটা হওয়ারই না, কীভাবে হয়ে যায় আমি নিজেও জানি না। স্যারেন্ডার করা পর্যন্ত আটকে থাকে, আমি যতক্ষণ নিজে চেষ্টা করি ততক্ষণ আটকে থাকে। আমি যে মুমেন্টে স্যারেন্ডার করে দিই, যে মুমেন্টে আমি নিবেদন করে দিই ঠাকুরের কাছে, তার কাছে ছেড়ে দিই, সে স্মুথলি কাকে না কাকে মানুষ পাঠিয়ে যে আমার কাজ করিয়ে দিয়েছে, মানে এগুলো বলতে গেলে, মানে আমার ঘটনা বলতে গেলে মানে অনেক ভিডিও হয়ে যাবে। আমার পার্সোনাল যদি কিছু অভিজ্ঞতা বলতে যাই, প্রচুর ভিডিও হয়ে যাবে। সুতরাং পার্সোনাল ভিডিও তো আমি গেলামই না, আমি জাস্ট আমার একজন ক্লায়েন্টের কথা আমি এখানে শেয়ার করলাম, যে এটাই হয়, ঠাকুরের কাছে নিবেদন করে দিলে, ঠাকুরের পায়ে ছেড়ে দিলে, সে কিভাবে জোগাড় করে দিবে, সে কিভাবে সব আয়োজন করে দেবে, কিভাবে সব ম্যানেজ করে দিবে, সে বুঝে নেয়। মাথায় অত হেডেক নেওয়ার, আগের দিন আমি ভিডিও করেছি চিন্তা, মাথায় অত টেনশন চিন্তা নেওয়ার কোনো দরকারই নেই, একদম না। পুরোপুরি স্যারেন্ডার, প্রতিটা কথায় স্যারেন্ডার। এমন না যে আমি একটা জিনিস স্যারেন্ডার করলাম, বাদ বাকি সব দেখে নিলাম, না। স্যারেন্ডার যে করবেন, সে প্রতিটা মুমেন্টে স্যারেন্ডার করতে হবে। মানে আমি একটা দোকানে যাচ্ছি, আমি একটা বাজারে যাচ্ছি, আমি একটা নিজের জন্য কিছু কিনতে যাচ্ছি, ওটাও আমি ঠাকুরকে বলে যাব, মানে এখানে বলার কিছু নেই, মানে জাস্ট আমি ইনফর্ম করে দিয়ে যাব তাকে। এটাকে বলে সাথী বানানো, স্যারেন্ডার। প্রত্যেকটা জিনিসে তুমি দেখে নাও, তুমি কি চাচ্ছ তুমি দেখে নাও, আমার এটা মনের কথা, বাদবাকি তুমি দেখে নাও। এই জাস্ট এই একটা মুখের কথা বলতে হয়, ব্যাস। বাদ বাকি সব ক্রিয়া, সব কর্ম সে করে দেয়। আমি তো খাটিও নি সেরকম তার পিছনে, আমি আধা বেলা তাকে দীক্ষার ব্যাপারে বুঝিয়েছি। মেন কনফারেন্স কিন্তু আমিও করিনি, মেন কনফারেন্স কিন্তু উনিই করে দিয়েছেন। উনি তো পুরো বিগড়েই গেছিলেন যে না অন্য জায়গায় নেবে, উনি তো পুরো বিগড়েই গেছেন। তারপরে তো আমি আর চেষ্টাই করিনি, যে না যখন করে দিয়েছে আমি আর এফোর্ট দেবই না, আমি তো চেষ্টাই করিনি আর। কিন্তু যেহেতু ওখানে কথা চলে গেছে যে উনি দীক্ষা নিবে, আমার মুখ থেকে বেরিয়ে গেছে, প্লাস ওনার মুখ থেকেও বেরিয়ে গেছে, তো এটা তো আর রিটার্ন আসবে না। এটা যেহেতু উপর মহলে কথা চলে গেছে, তো উপর মহল এখন সব ক্রিয়েট করে দিল, সব কাজ করে দিল। ওনাকে কনভিন্স করানোর থেকে শুরু করে পরের দিনই দীক্ষা ব্যবস্থা করার থেকে সব উনিই করে দিল, আমি কিছু করিনি, এফোর্টই দিইনি আমি। তো ওই জন্য বলি, আমরা মানুষরা না কারোর কিছু করলে পরে, মানে কারোর কিছু উপকার করলাম, সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখায় বেড়াই যে আমি এটা করেছি, আমি এটা ওর হেল্প করেছি, দেখিয়ে বেড়াই, নিজের নাম কামায় বেড়াই। কিন্তু ঠাকুর যদি এসে কিছু করে দেয় না, সেটা উনি কিন্তু ক্রেডিট নেয় না। এই যে আমি দীক্ষাটা দেওয়ালাম ওনাকে, ক্রেডিটটা কিন্তু আমারই, কিন্তু আমি কিন্তু মেবি 40% খেটেছি ওনার উপরে। মেবি দীক্ষাটা দেওয়ার ব্যাপারে, ওনার পিছনে কথা বলার ব্যাপারে আমি 40% খেটেছি, 60% কিন্তু উনি খেটেছে আমার হয়ে। কিন্তু উনি কিন্তু ক্রেডিট নেবে না, ক্রেডিট কিন্তু আমারই থাকবে যে আমি ওনাকে দীক্ষা দেওয়াইছি, আমি ওনাকে যাজন করে দীক্ষা দেওয়াইছি, নাম আমারই থাকবে। যতটুকু পূর্ণ হওয়ার সেটা আমারই হবে। কিন্তু এই দীক্ষা করি কেন আমি, আপনারাদের যেরকম পুণ্য দীক্ষা নেওয়া, নাম জপ করা, আপনাদেরও যেরকম পুণ্য, আমার মুখের কথা শুনে যদি কেউ দীক্ষা নেয়, সেটা আমারও পুণ্য, সেটা আমারও কিছু কার্মিক ব্লকেজ কাটছে, আমারও আগের জন্মের কিছু কাটছে। একজন আমার কথা শুনে যদি দীক্ষা নেয়, আমারও কিছু অংশ পাপ কেটে গেল। তো ওই জন্যই ওনার যে দীক্ষাটা হলো, নামটা কিন্তু আমারই হলো, কর্মটা কিন্তু আমারই, খারাপ কার্মিক ব্লকেজটা কিন্তু আমারই কাটলো, আমার পুণ্যটা কিন্তু আমার ভাগ্যেই আসলো। কিন্তু খেটেছি আমি 40%, 60% উনি আমার হয়ে খেটেছে, কিন্তু উনি কিন্তু সেই পুণ্যটা কিন্তু উনি নেবে না, পুণ্যটা আমাকেই দেবে। তো এই জন্যই বলি যে আমাদের শুধু কর্মটা না, মানে স্টার্ট করতে হয়, উনাকে বলে আমি কর্মটা যা স্টার্ট করব। 40% করার পরে না আপনারা বুঝে যাবেন জিনিসগুলো, যারা পুরোপুরি অ্যাটাচ ঠাকুরের সাথে, যে আমি শুধু 40% খাটলাম, 60% উনি আমার জন্য খেটে দিল, কাজটা আমার 100% কমপ্লিট হয়ে গেল। এটা প্রতি মুহূর্তে যারা ঠাকুরকে নিয়ে চলে, তারা প্রতি মুহূর্তে ফিল করে যে আমরা 40%, মানে আমরা আগালাম। কর্মটা তো আমাদেরকেই স্টার্ট করতে হবে না, এই শরীর দিয়েই কর্মটা করতে হবে, ঠাকুর তো নিজে এসে কর্মটা করে যাবে না।
কর্ম সবসময় আমাদেরকেই করতে হবে, কিন্তু কর্মটা স্টার্ট তো আমাদেরকে করতে হবে। স্টার্ট করে দিলাম, তারপর বাকি বাদটা কিন্তু উনি দেখে নেয়। সব ব্যবস্থা, সব কি করে স্মুথলি কি কি হবে, কতটা মানে সহজভাবে কাজটা হবে, সেটা কিন্তু উনি দেখে নেয়। কিন্তু উনি বলে যে স্টার্ট তো কর, তোরা তোরা কর্মটা তো স্টার্ট কর, শুরু তো কর, বাদ বাকি তো আমি দেখবো, বাদ বাকি তো কি করে সহজ পদ্ধতিতে আনা যায় সব কিছু, সেটা তো আমি দেখে দিব। কিন্তু তোরা তো স্টার্টই করিস না, তোরা তো নিজেরা কিছু এফোর্টই দিস না, শুরুই করতে চাস না, তাহলে কি করে তোদের ওয়ার্ক হবে? উনি এটাই বলে যে তোরা শুরু করিস, তোরা 2 পা হাঁট, আমি তোর জন্য 4 পা হেঁটে দেবো। রিলেশনটা কিন্তু এরকম এরকম মানে ঠাকুরের সাথে রিলেশন এরকমই হওয়া দরকার। কেউ যদি ঠাকুরের জন্য, ঠাকুরের কাজ হিসাবে, আমি যদি দীক্ষাটা নিলাম, আমার কিন্তু 1 টাকাও ইনকাম নাই এখান থেকে, 1 টাকাও কিন্তু ইনকাম নেই আমার, কিন্তু আমি কিন্তু দীক্ষা সবাইকে বলে বলে যে দীক্ষা দেওয়াচ্ছি, আমার কথা শুনে এখনো পর্যন্ত প্রচুর মানুষ দীক্ষা নিয়েছে, তাদের থেকে কিন্তু 1 টাকাও আমি ইনকাম করিনি। কিন্তু আমার মনে হয় যে ইনকামের থেকেও একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে পুণ্য কামানো। ফার্স্ট পুণ্য কামানো, সেকেন্ড নিজের কর্ম কাটানো, নিজের কার্মিক ব্লকেজ কাটানো। এগুলো টাকার থেকে বড় বড় ব্যাপার এগুলো। কেউ দীক্ষা নিচ্ছে, তার পুণ্যটা আমি পাচ্ছি, আমার কার্মিক ব্লকেজ কাটতেছে, সেটাও কিন্তু বড় রকমের পুণ্য, টাকার থেকেও দামি জিনিস এগুলো। তো ওই জন্যই ঠাকুর বলে যে তোরা হাঁট, শুরু কর, স্টার্ট কর, অন্যকে দীক্ষা দেওয়া, অন্যের কাজ করা শুরু কর, তোদেরও যে কার্মিক ব্লকেজ কেটে যাবে, তোদেরও পুণ্য শুরু হয়ে যাবে। কিন্তু সেটাই মানুষ করতে চায় না, নিজেই দীক্ষা নিতে চায় না, অন্যকে কি জোর করে দীক্ষা দেওয়াবে? জোর করে দীক্ষার ব্যাপার না, কনভিন্স করা, যাজন করা, মানুষকে দীক্ষার ব্যাপারে বোঝানো। তো মানুষ নিজেই দীক্ষা নেয় না, তো অন্যকে কি করে সে সাথ দিবে, অন্যকে কি করে হেল্প করবে? ঠাকুর বলেন অন্যকে হেল্প কর, আমি তোকে হেল্প করব। ঠাকুরের কথাই এটা, গীতাতেও এটা লেখা আছে যে তুই অন্যকে হেল্প কর, তুই অন্য মানুষকে হেল্প কর, তোকে আমি হেল্প করব। কিন্তু মানুষ তো নিজেকেই হেল্প করতে পারে না, কারণ দীক্ষাই নেয়নি, নিজেকেই তো হেল্পলেস মানুষ, তো অন্যকে কি করে হেল্প করবে? হেল্প করার জায়গাই পায় না মানুষ। কিন্তু ওই জন্যই বলি স্টার্ট করো তোমরা, ঠাকুরের সাথে কন্ট্যাক্ট করা, দীক্ষা নেওয়া, নাম জপ করা, তার সাথে হাই ভাইব্রেশনে যাওয়া। নিজেরা যখন স্টার্ট করবা না, দেখবা সাথে সাথে তোমাদের সাথে সাথে লোকও জুড়িয়ে যাচ্ছে, তোমাদেরও তখন ইচ্ছা হবে যে আমরাও 2টা মানুষকে বলে দীক্ষা দেওয়াই, যে আমরা এতটা ভালো পেয়েছি রেজাল্ট, তোমরাও ভালো রেজাল্ট পাও। আমি তোমাদেরকে আগের দিনও বলেছি, আমার মুখের কথা শুনে বিশ্বাস করো না, তোমরা দীক্ষা নাও, নাম জপ করো, তারপর তোমরাই বুঝতে পারবে যে জিনিসগুলো কতটা এফেক্টিভ হয়। স্পেল, তন্ত্র, পুজো সব কিছুর ওপরে দীক্ষা, নাম জপ সব কিছুর থেকে তাড়াতাড়ি এফেক্টিভ হয় জিনিসগুলো। আমার মুখের কথা বিশ্বাস করে লাভ নেই, তোমরা নিজেরা করো, দীক্ষা নাও, নাম জপ করো, করো, করলে বুঝতে পারবা যে কতটা কাজ দেয়। আমি এমনি এমনি এসে বলি না এখানে টাইম নষ্ট করে। আমি চাই যে মানুষরা এতটা প্রবলেমে আছে, ভোগ করছে জিনিসগুলো, প্রবলেমগুলো, সেগুলোকে কাটুক, কার্মিক ব্লকেজগুলো কাটুক, জিনিসগুলো কেটে ওনারাও ঠাকুরের সাথে কন্ট্যাক্টে যান। এটাই চাই আমি, কারণ আমি গিয়ে উপকার পাইছি, তো আমিও চাই মানুষও জানি সেই উপকারগুলো ভোগ করুক। তো ওই জন্যই বলছি, আবার এক কথা বলছি, দীক্ষা, নাম জপ, স্যারেন্ডার, এর উপরে কোনো তন্ত্র হয় না, এর উপরে কোনো স্পেল হয় না। আমি নিজে তন্ত্র করি, নিজে স্পেল করি, তবুও বলছি দীক্ষা, নাম জপ, স্যারেন্ডার, এর উপরে কোনো 100% আমি লিখে দিচ্ছি, কোনো নাম জপের উপরে কোনো তন্ত্র, কোনো স্পেল কিচ্ছু কাজ করে না। যে নাম জপ করবে না, তার কোনো দিন, আমি বলছি, তন্ত্র স্পেলের দরকারও পড়ে না মেবি। আমি অন্যের জন্য করে বেড়াই, আমার নিজের জন্য কিন্তু সেরকম দরকার পড়ে না, সত্যি বলছি। আমি প্রচুর ক্লায়েন্ট, আমার সবার জন্য তন্ত্রক্রিয়ার কাজ করি, স্পেলের কাজ করি, কিন্তু আমার সেরকম দরকার পড়ে না। আমি সব তার উপর ছেড়ে রেখে দিয়েছি যে আমি আমার জন্য কিছু করব না, আমার জন্য যা করতে হবে তোমাকেই করতে হবে, আমি শুধু নাম জপ করব, আমি শুধু নাম জপ করব, যা আমার জন্য যা করবা তুমি করবা। আমি নিজের জন্য তন্ত্রক্রিয়া, স্পেল কিচ্ছু করি না, কিন্তু আগে করতাম, যখন আমার 100% স্যারেন্ডার হয়নি আমি তখন করতাম। এখন আমি জানি আমার নিজের জন্য কিচ্ছু ভাবতে লাগবে না, আমার ভাবার জন্য আমার গার্জিয়ান আছে, আমার মালিক ওপরে বসে আছে, তো সে আমার জন্য সব করে দেবে। আমার নিজের জন্য কিচ্ছু করতে হয় না, মানুষের জন্য কর্ম করি আমি। তো ওই জন্যই বলছি নাম জপ করো, দেখবে ধীরে 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 কারোরই স্পেল, তন্ত্র, এগুলো কারোরই দরকার পড়বে না। নিজেরাই তোমরা নাম জপ দিয়েই সব কিছু পার করতে পারবা, কোনো বাধা আসবে না। বাধা আসলেও ঠাকুরের হাত ধরে থাকলে পরে সে বাধা কাটিয়ে দেবে। সে কি করে বাধা কাটিয়ে সেখান থেকে উপরে উঠিয়ে দিবে, নিজেরাই বুঝতে পারবা যে কিচ্ছুর দরকার পড়ে না এগুলো করার। মানুষের শুধু নাম জপ করলে আর কিচ্ছু দরকার পড়ে না করার।
তো আজকের মতো এতটুকুই। জয় গুরু।